হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি অরিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা। আজকে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 যে প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে লিকুইড স্টেট অফ ম্যাটার, তারই কন্টিনিউশন নিয়ে। আমরা ইতিপূর্বে আমরা রাউল্টের সূত্র সম্পর্কে আমরা জেনেছি যে রাউল্টের সূত্র থেকে আমরা কি জানতে পারি যে নর্মালি কোনো দ্রবণ যদি আবদ্ধ পাত্রতে থাকে তাহলে সেই দ্রবণ থেকে উদ্বুদ্ধ যে বাষ্প বা গ্যাস, সেখান থেকে যে সৃষ্ট বাষ্পচাপ, সেই বাষ্পচাপের মানটা আমরা ক্যালকুলেট করে থাকি এই রাউল্টের সূত্র থেকে। তো আজকে আমরা মূলত যেটা শিখবো যে রাউল্টের সূত্রেরই একটি অ্যাপ্লিকেশন বলা যেতে পারে, যে আদর্শ দ্রবণ বা আইডিয়াল সলিউশন সেটা কি, বা অনাদর্শ দ্রবণ বা নন আইডিয়াল সলিউশন কি সেটা কি। তো চলো আমরা দেখে নিই যে আদর্শ দ্রবণ বলতে আমরা কি বুঝি এবং অনাদর্শ দ্রবণ বলতে আমরা কি বুঝি। তো তাহলে যদি আমরা দেখি যে সিম্পল হিসেবে আদর্শ দ্রবণ কাকে বলে, যে সকল দ্রবণ যে কোনো চাপ উষ্ণতায় ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলা হয়। যদি আমরা ধরে নিই যে আমার কাছে মনে করো এ একটা পদার্থ আছে এবং এটা আমরা ধরে নিচ্ছি এটা আমরা দ্রাবক হিসাবে বা সলভেন্ট হিসাবে ধরে নিচ্ছি আমরা, এবং তার সঙ্গে বি একটা পদার্থ আছে যেটাকে আমরা দ্রাবক বা সলিউট হিসাবে আমরা ধরে নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এরা যদি কোনো একটা দ্রবণ তৈরি করে তাহলে রাউল্টের সূত্র কি বলে, ওই দ্রবণের মোট বাষ্পচাপ সেটা কার সঙ্গে সমান হবে, এ পদার্থ তার যেটা আংশিক চাপ এবং বি পদার্থ তার যেটা আংশিক চাপ, এই দুটো চাপের যোগফলের সঙ্গে সমান হবে। আমরা এই যে এ পদার্থের আংশিক চাপ সেটাকে আমরা পরবর্তীকালে কিভাবে লিখেছিলাম, সেটা লিখেছিলাম কি যে এ পদার্থের মূল ভগ্নাংশ গুণিত এ পদার্থেরই বিশুদ্ধ অবস্থায় তার বাষ্পচাপ, এবং বি পদার্থ তার মূল ভগ্নাংশ এবং বি পদার্থ বিশুদ্ধ অবস্থায় তার বাষ্পচাপ। এটা ছিল রাউল্টের সূত্র, এবং এই সূত্রটাই মেনে চলে কে, এই আদর্শ দ্রবণের ক্ষেত্রে। কিন্তু অনাদর্শ দ্রবণ কখন বলবো আমরা, সিম্পল হিসাব, যে সকল দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না। এখন রাউল্টের সূত্র মানতে গেলে শর্তটা কি, শর্তটা হলো যদি আমরা ক্যালকুলেশন করি একবার এক্সপেরিমেন্টাল এবং একবার যদি আমরা নর্মালি থিওরিটিক্যাল যদি আমরা ক্যালকুলেশন করি, তো খাতায় কলমে হিসাব করে আমরা কি পাবো, মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ চাপের এই যে হিসাবটা আমরা পেয়েছি, এটা হচ্ছে এই পদার্থের আমাদের আংশিক চাপ, এটা হলো বি পদার্থের আংশিক চাপ। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে বের করি এবং যদি আমরা থিওরিটিক্যালি যদি বের করি, তাহলে যোগফলটা যত হবে বাস্তবে আমরা কি দেখবো, সে বাস্তবে থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি সে মানটা কি হবে, সমান হবে বা সমান হচ্ছে। কিন্তু রাউল্টের সূত্র মেনে চলে না। এটার অর্থটা কি, অর্থটা হলো সোজা হিসাব, যে আমরা যেটা প্র্যাকটিক্যালি যেটা পাবো, অর্থাৎ এই যে চাপটা যে প্র্যাকটিক্যালি যেটা পাবো এবং যে চাপটা আমরা থিওরিটিক্যালি পাবো, এই থিওরিটিক্যাল চাপ এবং প্র্যাকটিক্যাল চাপটা তারা কখনো কিন্তু সমান হবে না। তাহলে সিম্পল যদি আমরা বলি একই রকম ভাবে এই একটা পদার্থ যেটা আমরা একই রকম ভাবে সলভেন্ট যদি আমরা নিই, এবং সেম টু সেম বি সেটাকে আমরা দ্রাবক বা সলিউট হিসেবে যদি আমরা নিই, তাহলে কি দেখা যাবে, এই ক্ষেত্রে দ্রবণের মোট যে বাষ্পচাপ সেটা কি হবে না, সেটা এটার সঙ্গে সমান হবে না। অর্থাৎ সোজা হিসাবটা কি, সোজা হিসাব আমরা খাতায় কলমে হিসাব করব। আমরা খাতায় কলমে দেখে নিচ্ছি যে আমরা এই পদার্থ কতটুকু নিয়েছি, তার মোল ভগ্নাংশ কত এবং বিশুদ্ধ অবস্থায় তার বাষ্পচাপ কত, আমরা ক্যালকুলেশন করে মানটা বের করলাম। আমরা ক্যালকুলেশন করে এখানেও মানটা বের করলাম। কথার কথা ধরে নিচ্ছি কি, কথার কথা ধরে নিচ্ছি এক্ষেত্রে হয়তো শুধু এইটুকুর মান এসছে, অর্থাৎ এই পদার্থের আংশিক চাপটা এসছে, মনে করি আমরা 1 এটিএম এসছে, এবং একই রকম ভাবে আমরা ধরে নিচ্ছি বি পদার্থের যেটা চাপ এসছে সেটা আমাদের 1 এটিএম এসছে। তাহলে হিসাব মতো কি ক্যালকুলেশন কি বলে, তাহলে ক্যালকুলেশন বলে এটা যে এই পদার্থের চাপ 1 এটিএম, বি পদার্থের চাপ 1 এটিএম, তাহলে ওই আবদ্ধ পাত্রতে তাহলে মোট চাপটা কত হবে, 2 এটিএম হবে। কিন্তু যখন আমরা বাস্তবে সেটাকে যখন আমরা থিওরিটিক্যালি দেখতে যাচ্ছি, তো দেখা গেল কি এটা কিন্তু 2 এটিএম কিন্তু হচ্ছে না। মেবি এটা গ্রেটার দ্যান 2 এটিএম হতে পারে, অথবা লেস দ্যান এটা 2 এটিএম হতে পারে। বোঝা গেল ব্যাপারটা। তাহলে আদর্শ দ্রবণ কখন হবে এবং অনাদর্শ দ্রবণ কখন হবে, এটা হচ্ছে তার মূল ফান্ডা, সেটা হচ্ছে কি আমাদের সংজ্ঞা অনুযায়ী। এবার চলো আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে কেন, কোন ক্ষেত্রে এবং কিভাবে একটা আমরা আদর্শ দ্রবণকে চিনবো এবং কিভাবে আমরা একটা অনাদর্শ বা নন আইডিয়াল সলিউশনকে আমরা চিনবো। তো আমরা এখন দেখি যে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ যখন গঠিত হবে তো তখন তাদের কি কি বৈশিষ্ট্য তারা মেনলি ফলো করে থাকে। তো আমরা ইতিমধ্যে কি জানলাম যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে তারা যে কোনো কন্ডিশনে তারা রাউল্টের সূত্রকে মেনে চলবে, এবং অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে তারা কিন্তু রাউল্টের সূত্রকে মেনে চলবে না। আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়, যেটা ডেল্টা ভি মিক্সিং সেটা সর্বদা 0 হবে, এবং এক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিংটা 0 হবে না। এবং 3 নম্বর পয়েন্ট যেটা বলতে পারি, আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং এটা কিন্তু 0, এবং এক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিংটা এটা 0 হবে না। এখন আমরা পরপর বোঝার চেষ্টা করি। আমরা আগে ডেল্টা ভি মিক্সিংটা কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ডেল্টা ভি মিক্সিং,
আচ্ছা, ডেল্টা কথার অর্থ কি? ডেল্টা কথার অর্থ হচ্ছে পার্থক্য। এটা কি? এটা হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য। ভি স্ট্যান্ড ফর কি? ভলিউম বা আয়তন। এখন আদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা বলতে চাইছে এটাই, যদি মনে করি আমরা এ এবং বি দুটো পদার্থ আমরা নিয়েছি এবং আমরা ধরে নিচ্ছি এ পদার্থের আয়তন আমরা নিয়েছি মনে করি 10 ml এবং বি পদার্থের আয়তন নিয়েছি আমরা মনে করি 5 ml নিলাম। তাহলে এটা হচ্ছে সলভেন্ট, এটা হচ্ছে সলিউট, দুটোই তরল। তাহলে তারা যদি একটা দ্রবণ তৈরি করে, তারা যদি একটা এ এবং বি তারা মিশ্রিত হয়ে যদি একটা দ্রবণ তৈরি করে, তাহলে আমাদের ক্যালকুলেশন কি বলছে, যাদেরকে আমরা মিশিয়েছি দ্রবণ তৈরি করার জন্য মোট কত? 10 এবং 5। তাহলে যে সলিউশনটা তৈরি হবে সেটা কত ml তৈরি হবে? সেটা তৈরি হবে তাদের যোগফল বা সামেশন, অর্থাৎ 15 ml। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি সলিউশনের মোট আয়তন কত? সলিউশনের মোট আয়তন 15 ml এবং দ্রাবকের সমষ্টি কত ছিল? 15 ml। তাহলে ডেল্টা ভি কথার অর্থটা কি? ডেল্টা ভি মানে হচ্ছে যে ভলিউম অফ সলিউশন মাইনাস ভলিউম অফ সলভেন্ট অ্যান্ড সলিউট। ওকে, তাহলে একবার দেখি সলভেন্ট অ্যান্ড সলিউট। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এবার দেখতে আমরা কি পাচ্ছি, সলিউশনের ভলিউমটা কত এখানে? 15 ml মাইনাস এখানে সলভেন্টের ভলিউম কত? 10 ml, সলিউটের ভলিউম কত? 5 ml। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এর কত আসবে? 0 ml। অর্থাৎ ডেল্টা ভি আফটার মিক্সিং সেটা কত হলো? 0, অর্থাৎ কোনো পার্থক্য থাকলো না। আমরা মোট যত ml আমরা দ্রবণ তৈরি করার জন্য আমরা মিক্সিং করেছি, আমরা দ্রবণ হিসাবে ঠিক তত ml বা তত আয়তনে আমরা পেলাম, এখানে কোনো রকম পার্থক্য থাকলো না। ওকে, তাহলে এবার তাই যদি হয় তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা ফলো করে। তাহলে একই রকম ভাবে এখানে এইচ কথা অর্থ থেকে নরমালি এইচ মানে এখানে বলতে চাইছে এনথালপির কথা। এনথালপি, ওকে, এনথালপির ব্যাপারটা কি? এনথালপি হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে আমরা কি জানি যে যখন আমরা কোনো দ্রাবকে, যখন দ্রবণের ভিতর আমরা যখন কোনো আহ, দ্রাবকে যখন যোগ করব, কোনো দ্রাবকে যখন কোনো দ্রাবকের ভেতর যোগ করব, তাহলে সেই ক্ষেত্রে দ্রবণ প্রস্তুতির সময় কি হয়, সেখানে হয় কিছু পরিমাণ শক্তি তারা গ্রহণ করতে পারে অথবা কিছু পরিমাণ শক্তি তারা বর্জন করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কি বলতে চাইছে, যে এই ক্ষেত্রে যে কোনো রকম শক্তির আদান প্রদান কিন্তু হবে না। কি হবে না? কোনো রকম শক্তির আদান প্রদান কিন্তু হবে না। অর্থাৎ যদি আমরা সলভেন্ট এবং সলিউটকে যদি আমরা একসঙ্গে নিই এবং তাদের যদি আমরা আভ্যন্তরীণ শক্তি বা তাদের যদি আমরা এনথালপি যদি আমরা ক্যালকুলেশন করি এবং আফটার সলিউশন মেকিং আমরা যদি তাদের টোটাল এনথালপি যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দ্রবণ তৈরি হওয়ার আগে তাদের মোট এনথালপি এবং দ্রবণ তৈরি হওয়ার পরে তাদের মোট এনথালপি সেটা কি হবে? এক্স্যাক্টলি ইকুয়াল হবে, যার ফলে তাদের বিয়োগফলটা কত হবে? 0 হবে। তাহলে একই রকম কি লিখতে পারি? ডেল্টা এইচ। ডেল্টা এইচ মানে কি? এনথালপি অফ সলিউশন, এনথালপি অফ সলিউশন মাইনাস কি হবে? এনথালপি অফ সলভেন্ট প্লাস সলিউট। তাহলে এক্ষেত্রে যেহেতু বললাম কি আদর্শ দ্রবণের ক্ষেত্রে কোনো রকম শক্তির আদান প্রদান হবে না, না সেখানে শক্তি অ্যাডিশন হবে, না সেখান থেকে শক্তি সেখান থেকে বেরিয়ে যাবে। তাহলে সেখানে কি হবে? টোটাল এনথালপি যত হবে এবং এনথালপি অফ সলভেন্ট সলিউটের মানটা কত হবে? সেম টু সেমই হবে। তাহলে এর বিয়োগফলটা কত হবে? 0 হবে। তো এই গেল আদর্শ দ্রবণের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা একটু নর্মালি যদি একটু ভাবি, তাহলে অনাদর্শ দ্রবণের ব্যাপারটা তাহলে কি? তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে, কি বলতে চাইছি আমরা? তার আগে আমরা বলে রাখি যে আমাদের নেচারে আদর্শ বলে কিছু হয় না। সত্যি তাই, আদর্শের খুব অভাব। তো এটা আমরা যতই মুখে বড় বড় কথা বলি না কেন যে আমাদেরকে আদর্শবান হতে হবে, অবশ্যই সমাজের জন্য আদর্শবান হওয়াটা খুব জরুরি, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাই? বাস্তবে প্রকৃতপক্ষে অ্যাবসোলিউট আদর্শ বা অ্যাবসোলিউট আইডিয়াল বলে কিছু কিন্তু হয় না। আমরা কিন্তু গ্যাসও কিন্তু আদর্শ বলে কিছু পাইনি। ঠিক, তো অ্যাকচুয়ালি যেটা বাস্তবে যাকে পাওয়া যায় সেটা হচ্ছে অনাদর্শ দ্রবণটাই কিন্তু পাওয়া যায়। কি পাওয়া যায়? অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ এটা হচ্ছে টোটাল একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট বা এটা হচ্ছে একটা কাল্পনিক বা এর অস্তিত্ব শুধুমাত্র থিওরির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে যে আমরা যে সমস্ত দ্রবণগুলো তৈরি করে থাকি, সেটা চিনির দ্রবণ হতে পারে, লবণের দ্রবণ হতে পারে, আর যে কোনো তরলের দ্রবণ হতে পারে, কুচবি যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে যেগুলো আমরা তৈরি করে থাকি, যে সমস্ত দ্রবণ, সেই সমস্ত দ্রবণই হচ্ছে মেনলি অনাদর্শ দ্রবণ, তারা কিন্তু আদর্শ দ্রবণ কিন্তু নয়। আচ্ছা, আমরা অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যে এই কথাটা লিখলাম যে ডেল্টা ভি মিক্সিং এটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা একটু ছোট্ট করে একটা উদাহরণ একটু দেখার চেষ্টা করি। তো আচ্ছা, মনে করি যে আমার কাছে একটা গ্লাস রয়েছে,
সবাই একটু চেক করে দেখবো তো। এবং এই গ্লাসে মনে করি আমার ঠিক এখানে একটা দাগ দেওয়া আছে, একটা মার্ক করা আছে, এবং এই মার্ক পর্যন্ত যদি আমরা জল নিই, মনে করি এই মার্ক পর্যন্ত আমার কি আছে, 1 লিটার আমার কাছে জল আছে। ওকে, তাহলে এই জলটার আয়তন আমরা কতটুকু নিচ্ছি, আমরা 1 লিটার। ঠিক, এবার যদি আমরা এই 1 লিটার জলে, কথার কথা মনে করছি, আমরা হয়তো 5 গ্রাম আমরা মনে করছি চিনি নিচ্ছি। কত গ্রাম? 5 গ্রাম। তাহলে এই 5 গ্রাম চিনির কিছু না কিছু তো আয়তন তো আছেই। এই 5 গ্রাম চিনির কি আছে? আয়তন তো আছে। যারই অস্তিত্ব আছে, যেই কিছুটা জায়গা দখল করে থাকে তারই আয়তন থাকে, তাহলে সেই চিনিটারও তো আয়তন তো আছে। তাহলে হিসাব মতো যদি আমরা এই চিনিটাকে জলের মধ্যে যোগ করে যদি দ্রবণ তৈরি করি, অর্থাৎ যদি আমরা এদেরকে যোগ করে, যদি আমরা, যাকে আমরা বাংলা ভাষায় শরবত বলে থাকি, যদি আমরা শরবত বা দ্রবণ তৈরি করে থাকি, তাহলে আমাদের দেখবো কি, যদি আমরা থিওরিটিক্যালি একটু যদি দেখি, তাহলে থিওরিটিক্যালি দেখলে কি মনে হবে যে জলের আয়তন তারও 1 লিটার আছে, অস্তিত্ব আছে, এবং চিনির আয়তন তারও কিছু না কিছু অস্তিত্ব আছে। তাহলে যখন আমরা দুটোকে একসঙ্গে একত্রে যখন নিব, তাহলে মোট আয়তনটা কি হবে? নিশ্চয়ই 1 লিটারের থেকে তাহলে বেশি হবে, জলের আয়তন ও চিনির আয়তন মিলে। কিন্তু সবাই যদি প্র্যাকটিক্যালি একটু আমরা একটু যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে সেক্ষেত্রে ওই যে শরবতটা আমরা বানালাম, সেই শরবতের আয়তনটা কিন্তু 1 লিটার থেকে একটুও বাড়বে না। আমরা বললাম প্র্যাকটিক্যালি আমরা দেখবো। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আমরা এক্ষুনি একবার করে দেখি তো। এক্ষুনি একটু শরবত বানিয়ে নিত, খুব গরম পড়েছে, একটু লেবু দিয়ে চিনির শরবতটা খেলে বরং শরীরটা ভালোই হবে, প্র্যাকটিক্যালি দেখাও হবে, কোনো অসুবিধা নেই। তো যেটা আমার মুদ্রা কথা হচ্ছে কি, তাহলে যখন আমরা চিনিটা এই 1 লিটার জলের মধ্যে দিলাম, তারপরও দেখছি কি তার ওই শরবতের মোট আয়তনটা কত হচ্ছে? 1 লিটারই হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি দেখবো, আমরা এই আয়তনটা ধরে নিচ্ছি, কথার কথা আমরা 10 ml ধরলাম, ধরে নিচ্ছি চিনিটা আয়তন কত, 10 ml, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে মোট সলভেন্টের আয়তনটা কত? এক্ষেত্রে সলভেন্টের আয়তনটা কত হচ্ছে? 1000 ml। সলিউটের আয়তনটা কত হচ্ছে? 10 ml। তাহলে দ্রবণটা কত হওয়া উচিত? তাহলে দ্রবণটা উচিত, উচিত বলছি আমি, দ্রবণটা হচ্ছে কত? 1010 ml হওয়া উচিত। কিন্তু আমরা যখন এই দ্রবণটা যখন তৈরি করব, শরবতটা যখন তৈরি করব, তখন আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কত? অ্যাকচুয়াল আয়তনটা কত হচ্ছে? সেই 1000 ml হচ্ছে। তাহলে মনে হচ্ছে না যে কি ব্যাপার, এখানে কি হলো, তাহলে চিনিটা কোথায় উবে গেল? তো চিনিটা তো উবুতে যায়নি, কারণ আমরা যখন এই শরবতটা বানিয়ে যখন খাবো, তখন ঠিকই বুঝতে পারবো যে তার মিষ্টি ভাবটা আছে, মানে চিনিটা আছে। তো এখানে অ্যাকচুয়ালি হয়টা কি, তো আমরা সেটা একটু চলো একটু বোঝার চেষ্টা করি। যে আণবিক গঠনের উপরে একটা এখানে বিস্তর একটা ব্যাপার আছে। এখানে আমরা দ্রাবক হিসাবে বা দ্রাব্য হিসাবে যাদেরকে নিচ্ছি, তাদের আণবিক গঠন এবং তাদের আকৃতি এবং তাদের আয়তন যেটা ম্যাটার করে, এবং যার ফলে কিন্তু আদর্শ দ্রবণ কিন্তু খুব একটা পাওয়া যায় না, কিন্তু আমাদের অহরহ আমাদের ডেইলি লাইফে আমরা কিন্তু অনাদর্শ দ্রবণ পাই। তাহলে আমরা এখন মূলত একটু বোঝার চেষ্টা করব যে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ তারা গঠন করার শর্তাবলীগুলো কি, এগুলো গেল বৈশিষ্ট্য। এবার আমরা জানবো তাদের শর্তগুলো কি, কখন তারা আদর্শ দ্রবণ গঠন করবে এবং কখন তারা অনাদর্শ দ্রবণ গঠন করবে। তো আদর্শ দ্রবণ গঠনের শর্তগুলো আমরা দেখি। তো কি দেখবো, যে যদি মনে করি আমরা এই একটা পদার্থ নিয়েছি, সেটাকে আমরা নিয়েছি অ্যাজ এ সলভেন্ট, এবং বি একটা পদার্থ নিয়েছি, সেটা হচ্ছে আমাদের সলিউট হিসাবে নিয়েছি, এবং তারা আমরা মনে করছি তারা তৈরি করবে একটা সলিউশন বা দ্রবণ। ওকে, বেশ। এখন তারা আদর্শ দ্রবণ তখনই গঠন করবে যদি কি হয়, যদি এ যে পদার্থ নিয়েছি তার যেটা অণুর আয়তন বা অণুর যেটা ভলিউম, সেটা বি এর সঙ্গে সমান হবে বা প্রায় সমান হতে হবে। আমরা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি যে এ, যদি আমি ছবির মধ্যে দেখার চেষ্টা করছি, এটা হচ্ছে এই পদার্থের অণু, আমরা গোলক হিসেবে কল্পনা করলাম, এবং যদি বি পদার্থের অণুকে আমরা ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে একটা বি পদার্থ, বি পদার্থ, এটা হলো বি পদার্থ। ওকে, তাহলে এটা কথা আমরা জানি ছবিতেই কথা বলে, তো এখানেও ছবিতেই ঠিক কথা বলবে। আমরা শর্ত কি বললাম, আমরা শর্ত বললাম যে সলভেন্ট তার অণুর যেটা আয়তন, একটা অণুর আয়তন, এবং সলিউট তার যে একটা অণুর আয়তন, সেটা কি হবে, সমান হবে অথবা প্রায় সমান হবে। তো আমার ছবিতে কি মনে হচ্ছে, এই পদার্থ যদি আমরা আয়তন হিসাবে এইটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখি তো বি পদার্থের 3 রকম একটা আয়তন নিয়েছি আমরা, বি পদার্থের অণুর আয়তন বা তার আকার, যাকে সোজা কথায় বলে তার আকার। তাহলে আকারটা কোনটার সঙ্গে ম্যাচ করছে, এই পদার্থের যদি এই সার্কেলটা আমরা নিই, বি পদার্থের এই সার্কেলটা সেটা মোটামুটি ম্যাচ করছে না, এটা অনেক ছোট হয়ে গেছে। যদি আমরা বি পদার্থের এই আয়তনটাকে যদি আমরা নিই, সেটাও কিন্তু ম্যাচ করছে, এটা অনেক বড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই পদার্থের আয়তনের সঙ্গে বা তার আকারের সঙ্গে বি পদার্থের কোন আকারটা
প্রায় ম্যাচ করছে সেটা হচ্ছে এই আকারটা। তাহলে সেটা কি বলতে চাইছি, যদি আমার এটার সঙ্গে যদি এটার যদি কানেকশন যদি হয়, তবে তারা আদর্শ দ্রবণ গঠন করার একটা শর্তকে তারা সিদ্ধ করবে বা পালন করবে। যদি আমরা এটার সঙ্গে যদি আমরা এটা যদি কানেকশন যদি আমরা করি, তাহলে কিন্তু তারা আদর্শ দ্রবণ গঠনের কিন্তু শর্ত তারা পালন করবে না। কারণটা কি, তাদের মধ্যে আকারের পার্থক্য, এটা বিস্তর পার্থক্য হয়ে যাচ্ছে। সেম টু সেম যদি আমরা এটার সঙ্গে যদি আমরা এটার যদি আমরা দ্রবণ তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু তার আদর্শ দ্রবণ তৈরি করবে না। তার কারণটা কি, এখানেও আয়তনের একটা বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে। তবে সমান বা প্রায় সমান কোনটা, এটার সঙ্গে এটা, তাই এদের ক্ষেত্রে মোটামুটি হতে পারে। ওকে, আদর্শ দ্রবণ হওয়া কিন্তু সম্ভব। আচ্ছা, এইবার তারপরেরটা শর্তটা কি, তারপরের শর্ত হলো এটাই যে আমরা কি জানি যে আমাদের নেচারে যে কোনো পদার্থ তারা কিন্তু একে অপরকে কিন্তু আকর্ষণ করে, যে আকর্ষণ বলটাকে আমরা নর্মালি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল নামে আমরা চিনি। যে কোনো পদার্থ, যে কোনো কুচবি হোক না কেন, তারা কিন্তু যদি পাশাপাশি থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু একে অপরকে সরল রৈখিক বরাবর কিন্তু আকর্ষণ করতে থাকে। তাহলে এখন আমরা আদর্শ দ্রবণ করার জন্য আমরা নিয়ে নিলাম এটা এ একটা পদার্থ, এবং একই রকম ভাবে আমরা নিয়ে নিলাম এটা বি একটা পদার্থ, তাদের আকার প্রায় সমান। এখন ব্যাপারটা হচ্ছে কি, দ্রবণ মানে তো আমাদেরকে মিক্স করতে হবে, কিন্তু যখন দ্রবণ ছিল না, যখন তারা বিশুদ্ধ অবস্থা ছিল, তখন কি ছিল, এই পাত্রটার ভিতর যদি আমরা ধরি, এই পাত্রতে কি ছিল, শুধুমাত্র এই পদার্থ ছিল, শুধুমাত্র এই পদার্থ ছিল। তাহলে এই পদার্থের মধ্যে যখন আর পাশাপাশি দুটো এই পদার্থের অণু যখন অবস্থান করবে, তখন তাদের মধ্যে কি দেখা যাবে, তাদের মধ্যে একটা আকর্ষণ, একটা বল দেখা যাবে। এবং এই আকর্ষণ বলটাকে আমরা ধরে নিচ্ছি, ধরতে অসুবিধা কি, এই আকর্ষণ বলটার মানটা মনে করছি আমরা এক ডাইন তারা বল প্রয়োগ করে একে অপরকে আকর্ষণ করার জন্য। ওকে, এবার সেটা কি দেখা গেল যে যদি আমরা বি পদার্থ যখন আমরা দ্রবণটা তৈরি করিনি, তখন সেই পদার্থের মধ্যে কি ছিল, শুধুমাত্র বি পদার্থটাই ছিল, বি পদার্থই ছিল। এবার বি পদার্থ তো একে অপরকে আকর্ষণ করবে, তো এখানে শর্তটা কি, যখন বি পদার্থ একে অপরকে যখন আকর্ষণ করবে, তো এই আকর্ষণ বলটার মানটাও কত হবে, এটাও এক ডাইন বা প্রায় তার সমান হতে হবে। এমনটা নয় যে এখানে এক ডাইন, তো এখানে দুই ডাইন বা তিন ডাইন বা তার থেকে বেশি, সেটা কিন্তু একদমই নয়। এ পদার্থ নিজেদের মধ্যে যেই আকর্ষণ বলটা দেখাবে, বি পদার্থ তাদের মধ্যে ঠিক সেই আকর্ষণ বলটাই কিন্তু প্রদর্শন করবে বা দেখাবে। এখন কথার কথা, যখন আমরা এদেরকে দিয়ে আমরা দ্রবণ তৈরি করে ফেললাম, এদেরকে মিশিয়ে যখন আমরা দ্রবণ তৈরি করে ফেললাম, তাহলে সে দ্রবণের ভিতর কি আছে, এখন নিশ্চয় শুধু এ নেই, বা শুধু একাই শুধু বি নেই, তার মধ্যে কি থাকবে, এও থাকবে, তার সঙ্গে বিও থাকবে, এ পরপর পরপর থাকবে। ওকে, তাই যদি হয়, তাহলে এখন ছবিতেই কথা বলে যেহেতু, এবার আমরা কি দেখতে পাচ্ছি, এই পদার্থের ঠিক পাশে কি আছে, বি আছে। তাই এখন আকর্ষণটা নিশ্চয় কার সঙ্গে কার হবে, এর সঙ্গে বি এর হবে। এখানে কার সঙ্গে কার হয়েছিল, এর সঙ্গে এ, এখানে হয়েছিল বি এর সঙ্গে বি, কিন্তু এখানে কি হবে, এর সঙ্গে বি এর আকর্ষণ বলটা কিন্তু কার্যকারী হবে। এখন প্রশ্ন হচ্ছে, এদের যে আকর্ষণ বলের মান, তাহলে এই আকর্ষণ বলটা কি হবে, কম বেশি তো হতে পারে, কিন্তু আদর্শ দ্রবণের শর্ত কি, এই আকর্ষণ বলটার মানও কত হতে হবে, সেটাও কিন্তু সমান হতে হবে, অর্থাৎ এক ডাইন বা তার প্রায় সমান হতে হবে। তাহলে যদি আমরা বলতে চাই যে আদর্শ দ্রবণ গঠনের শর্তটা কি, প্রথম শর্ত হলো কি, যাদেরকে দিয়ে আমরা দ্রবণটা তৈরি করব, সলভেন্ট এবং সলিউট, তাদের অণুর আকার সমান বা প্রায় সমান হতে হবে। এছাড়াও আকার সমান, এটা আমাদের এক নম্বর পয়েন্ট গেল। এক নম্বর পয়েন্ট কি গেল, আকার সমান, তাদের আকার সমান হবে এ ও বি এর, অর্থাৎ সলভেন্ট এবং সলিউটের। আর দুই নম্বর পয়েন্ট আমরা কি বললাম, দুই নম্বর পয়েন্টে বললাম কি, তাদের যে আভ্যন্তরীণ যেটা ইন্টারাকশন, তাদের মধ্যে যে আন্তঃক্রিয়া যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মানটাও কি হবে, প্রতি ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ যদি আমরা বলি এর সঙ্গে এর আকর্ষণ বল সমান হবে কার সঙ্গে, বি এর সঙ্গে বি এর আকর্ষণ বল সমান হবে কি, এর সঙ্গে বি এর আকর্ষণ বল। অর্থাৎ এখানে বলের কিন্তু কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না, এবং ঠিক এই কারণের জন্যই কিন্তু এখানে কোনো রকম শক্তির উত্থানও ঘটে না, আবার পতনও ঘটে না। পতন মানে কি, যেটা শক্তিটা বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু ঘটে না। সেই জন্য কিন্তু মূলত এখানে ডেল্টা এইচ অর্থাৎ এনথালপির পরিবর্তন কিন্তু কত হয়, শূন্য হয়। আচ্ছা, এইবার আমরা একটু ফিরে আসি যে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে কার্যকারী হয়। তো অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হবে, ঠিক আদর্শ দ্রবণের উল্টোটাই হবে। তাহলে একই রকম ভাবে যদি আমরা সেম টু সেম যদি আমরা এ এবং বি যদি দুটো পদার্থ নিয়ে যদি সেম টু সেম যদি আমরা সলিউশন যদি বানাই, তাহলে কি হবে, এখানে ওরকম কোনো নিয়ম লাগু হওয়ার কথা না যে তাদের আয়তন বা তাদের আকার এটা সেম হতে হবে, এটা আলাদা হলে কোনো যায় আসে না। এবার আমরা দেখতে পাচ্ছি কি, ধরে নিচ্ছি আমরা কথার কথা যে এই পদার্থের আয়তনটা যদি ধরে নিলাম এরকম টাইপসের যদি হয়, এবং বি যে পদার্থ বা সলিউটের আয়তনটা এরকম যদি টাইপসের যদি হয়, তাহলে তারা তো দ্রবণ তৈরি করতে পারে।
তাহলে এই দ্রবণটাকে আমরা আদর্শ বলবো না, তাই কি বলবো, এক্ষেত্রে আমরা তাদেরকে অনাদর্শ দ্রবণ হিসেবে আমরা চিহ্নিত করব, ঠিক। এবং এটাও ঠিক যে আমাদের যদি আমরা কমন সেন্স দিয়ে একটু ভাবি, যদি পৃথিবীতে যদি দুটি পদার্থ যদি আলাদা যদি হয়, যে কোনো দুটি পদার্থ যদি আলাদা হয়, তাহলে তাদের আয়তন তো টেকনিক্যালিতে এক হওয়ার তো কথা নয়। এখন আমরা যদি বলি যে কথার কথা আয়তনকে সমান করতেই হবে, তাহলে আমরা জলের সঙ্গে কাকে মেশাবো, এমন পদার্থ কে আছে যার আয়তন এক্স্যাক্টলি জলের সমানই হবে? একদমই তাই। জলের সঙ্গে যদি আমরা জলকেই মেশাই, তবে এই জলের একটা অণুর আয়তন যতটা বড় হবে, এই জলের একটা অণুর আয়তনও ঠিক ততটাই বড় হবে। তাহলে তবেই তারা আদর্শ দ্রবণ তৈরি করবে। কিন্তু এই কন্ডিশনে কি হচ্ছে, এটাও জল এটাও জল, তারা কি আলাদা পদার্থ, তারা কি ভিন্ন পদার্থ? তাহলে দ্রবণের শর্তই তো পালন হলো না। দ্রবণের শর্তই হচ্ছে কি, পদার্থকে অবশ্যই তো আলাদা হতেই হবে, কারণ সংজ্ঞাতে তো আমরা দেখেছি একাধিক একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যেটা দেখা যাচ্ছে, আয়তনকে সমান করার যদি উদ্দেশ্য আমার থাকে, তাহলে দুটো পদার্থকে আমাকে সেম টু সেম নিতে হবে। এবার জল বাদ দিয়ে যদি আমরা অন্য যে কোনো জিনিস যদি নিই, তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে কিন্তু কোন রকম দ্রবণ কিন্তু পাওয়া কিন্তু যাবে না। জলের সঙ্গে জল মিশিয়ে কি দ্রবণ হয়? তা তো হয় না। কিন্তু জলের সঙ্গে যদি আমরা কথার কথা বলি, যদি আমরা চিনি যদি মেশাই, তাহলে সেখানে দ্রবণ পাওয়া সম্ভব, এক্স্যাক্টলি। কিন্তু জল হলো একরকম অণু, চিনি হলো আর এক রকমের অণু। যদি আমরা বলি জলের সংকেত যদি আমরা বলি H2O, চিনির সংকেত আমরা ধরে নিচ্ছি C6H12O6, এটা যদি আমরা ধরে নিই, তাহলে এবার বলতো এখানে জলের মধ্যে অক্সিজেন পরমাণু একটা আছে, হাইড্রোজেন পরমাণু দুটো আছে, সেখানে চিনির মধ্যে কার্বন পরমাণু 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন আবার 6টা আছে। তাহলে খুব কমন ব্যাপার, এখানে একটা অক্সিজেনের পরমাণুর যতটা আকার বা আয়তন হবে, এখানে 6টা অক্সিজেন আকার বা আয়তন তার থেকে নিশ্চয়ই অনেক বেশি হবে। খুব স্বাভাবিক, একটা কমন একটা ব্যাপার। ঠিক একই রকম ভাবে এখানে মাত্র দুটো হাইড্রোজেন আছে, এখানে 12টা হাইড্রোজেন আছে, তার সঙ্গে এক্সট্রা 6টা কার্বনও আছে। তাহলে কখনোই এর আয়তনের সঙ্গে এর আয়তন কখনো কি ম্যাচ করতে পারে? অবভিয়াসলি পারে না, নিশ্চয় আয়তনটা কম বেশি হবেই। তাহলে সেই শর্তে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে দ্রবণ তৈরি হওয়া কিন্তু সম্ভব। কারণটা কি, কারণ তারা পদার্থ কিন্তু আলাদা, পদার্থ আলাদা, সেই শর্তে তারা দ্রবণ কিন্তু তৈরি করে ফেললো। কিন্তু পদার্থ আলাদা যেহেতু, সেহেতু তাদের আকার বা আয়তনটাও কিন্তু আলাদা, এবং সেই শর্ত পালন করতে গিয়ে দেখা গেল এটা কিন্তু আদর্শ দ্রবণের নিয়ম কিন্তু তারা মানছে না। সো দ্যাট আমরা কি বলতে পারি, তাহলে এরা যে দ্রবণটা তৈরি করবে সেটা কি, সেটা হচ্ছে অনাদর্শ দ্রবণ তৈরি করবে, ঠিক। আবার আমরা দেখি একটু জিনিস বোঝার চেষ্টা করি তো, যদি পদার্থই যদি আলাদা হয়, তাহলে এই পদার্থটাই তো আলাদা, এর সঙ্গে এই পদার্থ যেটা আকর্ষণ বল কাজ করবে, যেহেতু পদার্থটাই আলাদা, তাহলে নিশ্চয়ই এই বি এর সঙ্গে বি এর যে আকর্ষণ বল, সেটা কখনো কি সমান কি হতে পারে? অবভিয়াসলি পারে না, সমান হবেই না। যেহেতু পদার্থ আলাদা, তাদের মধ্যে ডাইপোল মোমেন্ট সেটা আলাদা হবে, বা তাদের ভর আলাদা হবে, তাদের মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা আলাদা হবে, সবকিছু আলাদা হবে, হতে বাধ্য। তাই যদি হয়, তাহলে এই যে শর্ত সেটা কিন্তু মানছে না। তা এটা যদি না মানে, তাহলে কি হবে, সোজা কথা, আদর্শ দ্রবণের মধ্যে পড়ছে না। তাহলে কোন কার মধ্যে পড়ছে, তাহলে সেটা তৈরি করবে একটা অনাদর্শ দ্রবণ। এবং খুব স্বাভাবিক, সেটাই যদি হয়, তাহলে আমাদের নর্মাল ক্যালকুলেশন কি বলে, যে এই যে এর সঙ্গে বি এর যে আকর্ষণ বল, সেটাও কি হবে না, সেটাও কারোর সঙ্গে কিন্তু সমান কিন্তু হবে না। যদি আমরা খুব সাধারণ ভাবে যদি আমরা বলতে যদি চাই, আমরা একটা দড়ি টানাটানি খেলার মধ্যে আমরা একটু বলার চেষ্টা করি। ধরে নিচ্ছি যে দুটি ছেলে তারা দড়ি টানাটানি খেলা বা থাগস অফ হিন্দুস্তান যাকে বলে, সেই খেলাতে তারা যুক্ত আছে, তারা খেলছে। এবং ওই ছেলে দুটির বয়স আমরা ধরে নিচ্ছি কি, তার দুজনের বয়স 4 বছর করে, খুব ছোট্ট শিশু, তারা খেলাধুলা করছে। এবং সেম কাজটা আরো দুজন ব্যক্তি করছে, তারা দড়ি টানাটানি খেলছে, এবং সেই দড়ি টানাটানি খেলাতে তার বয়স আমরা ধরে নিচ্ছি 25 বছর করে, 25 ইয়ার্স, অর্থাৎ তারা কিন্তু অ্যাডাল্ট, তারা কিন্তু অনেক বড়। এবার আমাদের কমন সেন্স কি বলে, ওই দড়ির উপর যে টানটা প্রয়োগ হবে বা দড়ির উপর যে টানটা পড়বে, সেটা যদি এমন টাইপের যদি হয় যে এই হচ্ছে দড়ি, এইদিকে ধরে আছে, এদিকেও ধরে আছে, এটাও 4 বছরের একটা শিশু, এটাও 4 বছরের একটা শিশু, এই দড়ির উপর যে টানটা পড়বে, সেই টানের মানটা বেশি হবে, নাকি যদি আমরা এই দড়িটাকে যদি এরকম করি, এটা একটা 25 বছরের একটা যুবক, এটা 25 বছরের একটা যুবক, তাহলে এই দড়ির উপর যে টানটা প্রয়োগ হবে, তো কোন টানটা বেশি হবে? অবভিয়াসলি এটা বেশি হবে, আমাদের কমন সেন্স সেটাই বলে। তাহলে যদি আমরা মানটা যদি ক্যালকুলেট করি, তো মান ক্যালকুলেট করে কি পাবো, এটা অনেক সব থেকে বেশি হবে, এটা সব থেকে কম হবে। আর যদি আমরা এরকম যদি দেখাই যে কি এই দড়িটা আছে, এখানে 25 বছরের যুবকটা আছে, আর এখানে 4 বছরের শিশুটা আছে,
তাই যদি হয় তাহলে এই মানটা কি হবে, এই মানটা কি এর সঙ্গে সমান হবে? একদমই নয়। এর মানটা কি এর সঙ্গে সমান হবে? তাও কিন্তু নয়। এর মানটা কিন্তু এর কারোর সঙ্গে কিন্তু ম্যাচ করবে না, এবং যেটাই কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু হওয়া উচিত এবং যেটাই কিন্তু প্র্যাকটিক্যালি হয়, বাস্তবে যেটা হয়। সেজন্য আমরা খুব সহজে এবং কি বলতে পারি যে দ্রাবকের অণু নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা দেখায়, দ্রাবের অণু এবং নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা দেখায়, সে দুটো আকর্ষণ বলের মান কিন্তু কখনো সমান হয় না। এবং দ্রাব এবং দ্রাবক তাদের অণুগুলি যখন দ্রবণের মধ্যে একে অপরের মধ্যে যে আকর্ষণ বলটা দেখায়, সেটাও কিন্তু কারোর সঙ্গে কিন্তু সমান হয় না। ওকে, তাহলে এবার আমরা আর একটা ছোট্ট উদাহরণ দেখে এই অনাদর্শ দ্রবণের আয়তনের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি আমরা এখন দেখি, এটা নর্মাল একটা হিসাব যদি করি, যে আমরা একটা বালতিতে আমরা এক বালতি পাথর নিয়েছি, এক বালতি ভর্তি পাথর। তাহলে এক বালতি ভর্তি পাথর নিলে এবং তাতে যদি আমরা এই স্বল্প পরিমাণ যদি আমরা জল যোগ করি, তাহলে আমাদের কমন সেন্স কি বলে, যদি জলটা আমরা যোগ করি তাহলে নিশ্চয়ই জলটা এখানে যেহেতু ভর্তি পাথর আছে, তো জলটা দেওয়া মতো নিশ্চয়ই জলটা উপচে পড়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, তা কি পড়বে? তা নিশ্চয়ই পড়বে না। তাহলে হবেটা কি, এই যে জলটা আমরা এখানে যোগ করবো, সেই জলটা কি হবে, খুব নিচে এখানে সূক্ষ্মভাবে কিন্তু এই যে ফাঁকা স্থানগুলো আছে, এই ফাঁকা স্থানে কিন্তু তারা কিন্তু জমা হয়ে যাবে। কারণ এখানে একাধিক যে পাথরগুলো আমরা নিচে, সেই একাধিক পাথরগুলোর মধ্যে কিন্তু কি এই জলের অণুগুলো কিন্তু স্থান পেয়ে যাবে। ঠিক, তাহলে এটা কেন সম্ভব হলো? তার কারণটা কি, যে আমরা পাথরের যেগুলো আকার বা আকৃতি আমরা নিয়েছি এবং জলের যে অণুর যে আকার আকৃতি, তারা কিন্তু এক নয়, তারা কিন্তু আলাদা। ঠিক একই রকম কারণে যখন আমরা কি করি, যখন আমরা জলের সঙ্গে যখন আমরা চিনি যখন আমরা নিই, তখন যেহেতু চিনির আকার এবং জলের আকার যেহেতু তারা এক নয়, তখন তারা কি হবে, সেই ক্ষেত্রে জলের অণুগুলোর ঠিক ফাঁকে ফাঁকে বা চিনির অণুর ঠিক ফাঁকে ফাঁকে তারা কি করে, যে অন্য পদার্থের অণুগুলো কিন্তু তারা কিন্তু প্রবেশ করে যায়, অর্থাৎ জলের অণুর মতো চিনির অণুগুলো প্রবেশ করে যায় এবং তারা কিন্তু দ্রবণ গঠন করে। তাহলে এই ক্ষেত্রে যেমনটা কি হলো, যেমনটা জল যোগ করার পরেও এই পাত্র থেকে কেউ উপচে পড়লো না, কেউ না পাথর উপচে পড়লো না জল উপচে পড়লো, তাহলে কি বলতে পারি, তাহলে এই যে টোটাল পাত্রটার আয়তন, সেটা দ্রাবক অবস্থাতেও যত ছিল, দ্রবণ অবস্থাতেও ঠিক ততটাই হবে, সেটা বাড়বেও না, সেটা কমবেও না, একই থাকবে। ঠিক এই জিনিসটাই কাজ করে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যদি আমরা দ্রাবক পদার্থ এতটা বড় নিই, দ্রাবকে যদি আমরা এতটা নিই, অবশ্যই আকারের পার্থক্য। তারপর কি দেখতে পাবো, যে যখন আমরা দ্রাবকের অণুগুলো যখন আমরা থাকছে, দ্রাবকের অণুগুলো যখন থাকছে ওই পাত্রতে, তো ঠিক ওই দ্রাবক অণু ঠিক মাঝে মাঝে কি হতে পারে, এই যে যে ফাঁকা স্থানগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ফাঁকা স্থানে কি হতে পারে, এই ফাঁকা স্থানগুলোতে দ্রাব পদার্থের অণুগুলি বা কণাগুলি কিন্তু এখানে থেকে যেতে পারে। তাহলে যদি এই ফাঁকা স্থানে যদি তারা থেকে যায়, তাহলে কি হবে, তাহলে তাদের জন্য কি আলাদা করে কোনো জায়গা লাগছে কি? তা তো লাগছে না। এবার যেহেতু আলাদা করে কোনো জায়গা লাগছে না, তাহলে সেহেতু আয়তনের এখানে বৃদ্ধি পাওয়ার কোনো কথা নেই। কিন্তু এমনও তো হতে পারে যেখানে দ্রাবের কণাগুলি হয়তো আকার অনেক বড়, এমন হতে পারে যে তাদের ক্ষেত্রে কি হতে পারে, যে তাদের ক্ষেত্রে এই এই জায়গাটা আরো বেশি লাগতে পারে। ঠিক, যে একা দ্রাবক অবস্থায় যতটা আয়তন ছিল, দ্রাব যোগ করার ফলে দ্রাবের কণাগুলো এতটাই বড়, সেক্ষেত্রে কি আয়তনটাতে এক্সেস হয়ে গেল, আরো বেশি হতে পারে, খুব স্বাভাবিক। যেমনটা যদি আমরা এখানে যদি বলি, যে জলের বদলে যদি আমরা এখানে ইট যোগ করতাম পাথরের সঙ্গে, আমি ধরার জন্য বলছি, ইট আর পাথর মিলে কখনো দ্রবণ তো তৈরি করে না, তাও ধরে নিচ্ছি যদি আমরা এখানে অ্যাড করতাম, তাহলে কি হতো, ইটের আকার এতটাই বড় হতো, তার জন্য কিন্তু একটা জায়গা কিন্তু লাগতো এবং ইট কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু থাকতে পারতো না। সেই ক্ষেত্রে কিন্তু হিসাব মতো কাউকে উপচে পড়তে হতো, হয় ইটকে অথবা পাথরকে কিন্তু উপচে পড়তে হতো। সেটা কেন হচ্ছে, সেটা আকারের পার্থক্যের জন্য হচ্ছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয় এবং অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, কখন হয়, কিভাবে তারা গঠন করে। এখন মেনলি ব্যাপারটা কি, যে এই আদর্শ এবং অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যে আমরা প্রথমে যে বললাম যে রাউল্টের সূত্র একটা মেনে চলছে, একটা মেনে চলছে না, তাহলে রাউল্টের সূত্রের উপরে প্রভাবগুলো কেমনটা হতে পারে আমরা একটু জানার চেষ্টা করি। তো আমরা আদর্শ দ্রবণের ক্ষেত্রে যে রাউল্টের সূত্র থেকে আমরা যে গ্রাফটা দেখেছিলাম বাষ্পচাপ এবং মোল ভগ্নাংশ, যদি আমরা নর্মালি শুধুমাত্র দ্রাবকের যদি কথা বলি, সলভেন্টের, তো সলভেন্টের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে তার বাষ্পচাপটা স্ট্রেট লাইন হিসেবে কিন্তু ধীরে 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 কিন্তু নিচের দিকে নেমেছিল, কি হিসাবে, স্ট্রেট লাইন হিসাবে। কিন্তু যদি সেটা অনাদর্শ দ্রবণ যদি হয়, তাহলে অবশ্যই সেই রাউল্টের সূত্রকে ফলো করবে না। তো প্র্যাকটিক্যালি কি দেখা যায়, যে এই যে তারা নামছে, এই যে রেখাটা নামছে, এটা শুধুমাত্র কার জন্য ধরছি আমরা, দ্রাবকের জন্য ধরছি, দ্রবণের জন্য ধরছি না, সেটা আমরা পরে করব। আপাতত দ্রাবকের জন্য ধরি। তো দ্রাবকের কি হচ্ছে, যত আমরা দ্রাবের পরিমাণ বাড়ছে, দ্রাবকের বাষ্পচাপটা ধীরে 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 কমছে। এটা যে কার জন্য ছিল, এবং সেটা স্ট্রেট লাইন হিসাবে বা সরল রৈখিক ভাবে কমে কার জন্য, আদর্শের ক্ষেত্রে। কিন্তু বাস্তবে যখন আমরা অনাদর্শ দ্রবণ যখন আমরা নিচ্ছি, তখন আমরা কি দেখতে পাবো, যে এই দ্রবণটাই তারা স্ট্রেট লাইন ভাবে না নেমে সেটা কিন্তু বক্ররেখা হিসাবে কখন এইভাবে নামতে পারে,
অথবা বক্ররেখা হিসাবে তারা এইভাবেও নামতে পারে। তাহলে এই যে মাঝের যে স্ট্রেট লাইনটা সেটা কার জন্য দেখা যাচ্ছে? এইটা দেখা যাচ্ছে আমাদের আদর্শ দমনের জন্য। এবং এই বাকি যে বক্ররেখা, এই যে বাকি যে দুটো রকম বক্ররেখা সেটা কাদের জন্য দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের অনাদর্শ দ্রবণের জন্য। তাহলে এমনটা কেন হচ্ছে, বক্ররেখা বা কেন হচ্ছে সেটা আমরা বিস্তারিত জানবো, কিন্তু সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা জানবো। পরবর্তী ভিডিওতে এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি যেটা কার্ভ একটা লাইন তৈরি করছে, এবং এখান থেকেই আমরা মূলত ধারণা পাই যে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি সম্পর্কে, এবং সেখান থেকে আমরা ধারণা পাবো অ্যাজিওট্রপিক মিশ্রণ সম্পর্কে। তো আজকের মতো আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে আমরা ভবিষ্যতে আরো বেশি উৎসাহ পাই তোমাদের জন্য এরকম আরো ভিডিও নিয়ে আসার। এবং যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যাতে আমরা নিজেকে শুধরে নিতে পারি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।